স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। শ্রমিকদের মজুরি কত হবে তা নির্দিষ্ট হয়নি, এ বিষয়ে সিদ্ধান্ত হবে 12ই মে। দাবি পূরণের নৌমন্ত্রীর আশ্বাসে লাইটারের জাহাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছে মালিকরা। সোমবার সচিবালয়ে নৌযান মালিকদের সঙ্গে বৈঠক করে মন্ত্রী শাহজাহান খান বৈঠক করেন এবং এরপরে এই সিদ্ধান্ত হয়। আজ আমরা আলোচনা করব পণ্যবাহী জাহাজ চলাচল নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ কার্গো জাহাজ মালিক সমিতির আইন বিষয়ক সম্পাদক রাকিবুল আলম এবং বাংলাদেশ কার্গো জাহাজ মালিক সমিতির সাধারণ সদস্য এটিএম রাশেদ। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। মজুরি বৃদ্ধি সহ 15 দফা দাবিতে 21শে এপ্রিল থেকে ধর্মঘটের ডাক দেন নৌযান শ্রমিকরা। 26শে এপ্রিল শ্রমিকদের মজুরি 10,000 টাকা করার নৌমন্ত্রীর ঘোষণায় কর্মসূচি প্রত্যাহার হয়। তবে ওই সিদ্ধান্ত না মেনে পরদিন থেকে জাহাজ চালানো বন্ধ রাখেন নৌযান মালিকরা। এ অবস্থায় লাইটারেজ জাহাজ মালিকদের সঙ্গে ব্যবসায়ী ও বন্দর কর্তৃপক্ষের কয়েক দফা বৈঠকেও সংকটের সমাধান হয়নি। লাইটারেজ জাহাজ ধর্মঘট গড়ায় 12তম দিনে। পরে সোমবার সচিবালয়ে নৌমন্ত্রীর সাথে আলোচনায় বসেন জাহাজ মালিকরা। মন্ত্রীর আশ্বাসে জাহাজ চালানোর সিদ্ধান্ত নেয় মালিকরা। যেহেতু মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন, 12 তারিখে উনি অলরেডি সভা ডেকেছেন, তো আমরা মনে করি 12-13 তারিখের মধ্যে আমাদের বাকি সমস্যাগুলোরও যৌক্তিক সমাধান হবে। মন্ত্রী জানান, শ্রমিকদের দাবির বিষয়ে 12ই মে শ্রম মন্ত্রণালয়ের সাথে যৌথ বৈঠক করা হবে। মজুরি ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। যেটা হয়তো ব্যবসায়িকভাবে ওনারা অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যেটা দেখার দায়িত্ব আমাদের মন্ত্রণালয়ের। সেটা আমরা বলেছি যে আগামী 12 তারিখে বা একবারে না হোক 2বার বা 3বার আলোচনার মধ্য দিয়ে যেটা আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব, সেই মন্ত্রণালয়ের দায়িত্বটা আমরা 12 তারিখে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব, আমরা সেইভাবে কাজ করব। এই 12 দিন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আটকা পড়ে পণ্যবাহী 40টি জাহাজ। ওমন হারাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব এটিএম রাশেদ এবং জনাব রাকিবুল আলম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ধন্যবাদ। জনাব আলম, প্রথম প্রশ্ন আপনাদের আমরা শুরু করতে চাচ্ছি যে আমরা প্রতিবেদনে দেখলাম যেখানে নৌমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে আপনারা মালিক সমিতি, লাইটারের জাহাজ মালিক সমিতি, আপনারা এই ধর্মঘট প্রত্যাহার করেছেন এবং বলা হচ্ছে যে আগামী 11ই মে সিদ্ধান্ত হবে আসলে শ্রমিকদের বেতন কেমন হবে। সেই বৈঠকে কি ফলাফল আপনি ইতিবাচক আশা করছেন? যদি কোনো কারণে ইতিবাচক না হয় তাহলে কি শ্রমিকরা আবার ধর্মঘটে চলে যাবে? ধন্যবাদ আপনাকে। জি, অ্যাকচুয়ালি গতকাল আমাদের যে মিটিংটা হয়েছে জি নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সাথে, তো সেখানে আমরা অনেকক্ষণ সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। মন্ত্রী মহোদয়ের আমাদের কথা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছেন এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে অ্যাকচুয়ালি শ্রমিক এবং মালিকদের মধ্যে আসলে সেরকম কোনো বিভেদ নেই। শ্রমিকরা তো বেতন পাবে কাজ করলে, এটা বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী সেই সামঞ্জস্য অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করা হবে। তো এইটা মন্ত্রী মহোদয় যেটা ঘোষণা দিয়েছেন, আমরা বলেছি এটা কিছুটা দাবি আছে আমাদের, এটা মানে বর্তমান বেতন কাঠামো অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ নয়। তো উনি বলছেন ঠিক আছে, যেহেতু বেতন কাঠামোটা আপনার নির্ধারণ করা হচ্ছে শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে, শ্রম অধিদপ্তর আন্ডারে, উনি শ্রম পরিচালক এটা নির্ধারণ করে দিবেন, তখন থেকেই বেতন কাঠামো নির্ধারণ হবে। মন্ত্রী মহোদয় বলেছে ঠিক আছে, 11 তারিখের মধ্যে বসে যেটা ঘোষণা করা হয়েছে এটার পরিপ্রেক্ষিতে এটা আলোচনার মাধ্যমে আশা করেন যে যে বেতন নির্ধারণ করা হবে সেটা মালিক কর্তৃপক্ষ, মালিক এবং শ্রমিক তারা সবাই একমত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব এটিএম রাশেদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে ধর্মঘট হলো, প্রথমে প্রায় 11 দিনের ধর্মঘট চলছিল। প্রাথমিক অবস্থায় 5 দিন আগে যখন শ্রমিকরা প্রত্যাহার করলেন এবং যখন মন্ত্রী ঘোষণা করলেন যে নতুন বেতন কাঠানোর কথা বললেন এবং বলেছিলেন যে প্রথম এ ক্যাটাগরির জন্য 10,000 টাকা বেতন নির্ধারণ করা হয়েছিল এবং অন্যান্য ক্যাটাগরি ভাগ বলা হয়েছিল, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। তারপরেও মালিক সমিতির পক্ষ থেকে আপনারা এই ধর্মঘট অব্যাহত রাখেন। এখন তাহলে তখন যে বেতন নির্ধারণ করা হয়েছিল, মানে সেই বেতন নির্ধারণের প্রক্রিয়াটা কি ছিল যেটা আপনারা একমত হননি? আসলে আপনাকে যেটা বলতে চাচ্ছি যে মাননীয় মন্ত্রী মহোদয় একটা 26 তারিখে মিটিংয়ে একটা বেতন কাঠামো নির্ধারণ করে দিয়েছিলেন। সেটা আসলে বেতন তো আসলে তো আমরা মালিক পক্ষরা দিব, ঠিক আছে। এটা আসলে আমাদের সাথে আলাপ আলোচনা করে যুক্তিবাদী আলাপ, সেই বৈঠকে আপনারা ছিলেন না? আমরা ছিলাম, কিন্তু মানে সেরকম ভাবে আমাদের সাথে এই জিনিসটা পার্টিসিপেট করা হয়নি।
এবং আমাদের কাছে একতরফাভাবে জিনিসটা হয়তো মন্ত্রী সাহেব বলে দিচ্ছিল, হয়তো আমরা জিনিসটা মানতে, কারণ আমাদের সাধারণ মেম্বার অনেকেই ছিল, তাদের সাথে আলাপ আলোচনা করার ব্যাপার ছিল। এবং তো আমরা 5-7 জন মিলে তো এই ডিসিশনটা নিতে পারিনি, এতগুলি মালিক হতে আমরা ডিসিশন নিতে পারিনি। তো আমরা মন্ত্রী মহোদয়ের কাছে সময় চেয়েছি। মন্ত্রী মহোদয় কিসের ভিত্তিতে এই বেতন নির্ধারণ করলেন? এটা তো মন্ত্রী মহোদয় এই জিনিসটা বুঝতে পারবেন যে কিভাবে উনি এটা করলেন, একটা বেস করে উনি একটা হয়তো শ্রমিকদের দাবি হন যে উনি না, ঠিক আছে, কিন্তু সবকিছুর একটা বেতন কাঠামো থাকবে, শ্রম অধিদপ্তর আছে, তারা হয়তো ঠিক করবে। জাস্ট একটা বৈঠকে কি সম্ভব কিনা এটা করা? একটা বৈঠকে আসলে তো 12 তারিখে পর্যন্ত একটা শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে একটা কেস, এটা তো একদিনে জিনিসটা হবে না, এটা শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা বসবো, এটা আলাপ আলোচনা চলবে, এটা মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং ডিজি শিপিং, আমাদের নৌ মন্ত্রণালয় থেকে লোকজন থাকবে, তাদের সাথে আলাপ আলোচনা করে পরে একটা ডিসিশন হবে, সময় এটা পরবর্তীতে গেজেট হবে, তারপর জিনিসটা আসবে। কিন্তু একটা হুট করে একটা জিনিস চাপিয়ে দিলে তো জিনিসটা চলতেছে না, কারণ আমাদের এখানে অনেক জাহাজ আছে, এখানে জাহাজের যে আমাদের আয়গুলো আছে সেটা মন্ত্রী মহোদয় যেরকমভাবে বেতন কাঠামো নির্ধারণ করছে, সেরকমভাবে আমাদের বিশেষ করে ছোট ছোট জাহাজগুলি, গসের জাহাজগুলি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা। এর ফলে আমাদের জাহাজগুলি হয়তো স্ক্র্যাপ হয়ে যাবে, নাহলে আমাদের লে অফ ঘোষণা করতে হবে। এখন কোন কাঠামোতে বেতন দিচ্ছেন আপনারা, যে কারণে শ্রমিকরা মনে করছে যে তারা মনে করছে তাদের বেতন যথেষ্ট নয় বলেই তারা আসলে এই ধর্মঘটে গিয়েছিল? তাহলে আপনারা কি মনে করেন যে বর্তমান অবস্থার প্রেক্ষিতে সে বেতন ঠিক আছে না ঠিক নাই? অ্যাজ এ আমরা ওনার হিসাবে, কার্যক্রম হিসাবে আমরা মনে করি যে বর্তমান যে কাঠামো আছে সেটা থেকে বৃদ্ধি করা উচিত। আমরা শ্রমিকদের এই যৌক্তিক দাবির সাথে একমত, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বৃদ্ধিটা কি হারে হবে। এখানে মূল সমস্যাটা হচ্ছে এখানে আমরাও বৃদ্ধি করে দিতে আপত্তি নেই, আমরা চাচ্ছি যেটা বেড়ে যাক, কিন্তু কি হারে কিভাবে হবে। যেমন আপনি জানেন যে শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে প্রতি 5 বছর অন্তর অন্তর আমাদেরকে বেতন ধার্য করে দেওয়া হয় এবং সেই অনুপাতে আমরা বেতন দিই, এবং বেতন কাঠামোটা কিন্তু ওরাই নির্ধারণ করে দেয়, শ্রম মন্ত্রণালয়। তো সেদিন আমাদের মিটিং হয়েছে, মিটিংয়ে মন্ত্রী মহোদয় আলোচনা হয়েছে এবং শ্রমিকরা দাবি করেছে, শ্রমিকদের একটা দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী মহোদয় সেখানে বলেছে যে সর্বনিম্ন এই কাঠামো নির্ণয় করে দেওয়া হলো, তবে এটা আলাপ আলোচনার মাধ্যমে শ্রম মন্ত্রণালয়ে একটা কমিটি করে দেওয়া হয়েছে যুগ্ম সচিবের আন্ডারে। তো সেই যুগ্ম সচিব মহোদয় ওনারা বসে শ্রমিক এবং মালিক 26 তারিখে মিটিং এ মন্ত্রী বলেছেন। এক্স্যাক্টলি। তাহলে কেন তখন ধর্মঘট আপনার প্রত্যাহার করলেন? আচ্ছা, কিন্তু ঘটনাটা হচ্ছে যে ওই মুহূর্তে যে সর্বনিম্ন যে তাহলে যথেষ্ট যুক্তিসঙ্গত কথা ছিল, মন্ত্রী বলেছিলেন যে একটা কাঠামো করেছেন, বাট এটা অবশ্যই নির্ধারিত হবে পরবর্তী মিটিং এ এবং যেখানে সকল স্টেক হোল্ডার থাকবে। তো সেটাকে অপেক্ষা না করে বাড়তি 6 দিন কেন আপনারা ধর্মঘটে থাকবেন? কেন? সেটা হচ্ছে যে সেখানে যখনই নির্ধারণ করা হয়ে গেল, মন্ত্রী মহোদয় ডিক্লেয়ার দিয়ে দিলেন, পরের দিন থেকে শ্রমিকরা ধরে নিল যে তাদের সর্বনিম্ন বেতন হচ্ছে 10 টাকা, এবং তারা প্রত্যেকটা জাহাজে সব জায়গায় ডিক্লেয়ার করে দিল যে মন্ত্রী মহোদয় এটা ঘোষণা করে দিয়েছেন, মন্ত্রী মহোদয়ের কথা অনুযায়ী এটা দিতে হবে। তখন আমরা মন্ত্রী মহোদয়ের কাছে একাধিকবার বলেছি যে মন্ত্রী মহোদয় আপনি এই ঘোষণাটা একটু প্রত্যাহার করুন, আবার আপনি বলুন যে এটা নির্ধারিত না হওয়া পর্যন্ত। তো এই আলোচনা করার জন্য আমাদের নিজেদের মধ্যে কিছু সময় লেগেছে, নিজেদের সমিতির অন্যান্য জেনারেল মেম্বারদের সাথে আমরা কথা বলেছি, সাধারণ জাহাজ মালিকদের, আপনারা নিশ্চয়ই জানেন এবং ইতিমধ্যে দেখেছেন সমস্ত জাহাজ মালিকদের আমাকে অফিসে ডেকেছে, এবং তারা বলেছেন যে এটা টোটালি অযৌক্তিক, মানে অসামঞ্জস্যপূর্ণ। তো সেই জন্য এটাকে পুনর্নির্ধারণ করা হোক। তো অ্যাকচুয়ালি এটা নিয়ে এই জিনিস নিয়ে গতকাল মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলা হয়েছে। আপনি বলছেন যে বর্তমান কাঠামো অনুযায়ী প্রতি 5 বছর পর পর বেতন বৃদ্ধি পারে। সর্বশেষ কবে বৃদ্ধি হয়েছে? আমাদের 2010 সালে বেতন বৃদ্ধি হয়েছিল, সেটা আবার 2014তে পারার কথা, কিন্তু 2013তেই আবার শ্রমিকরা এরকম একটা আন্দোলন করেন, এখানে স্ট্রাইক করেন। স্ট্রাইকের পরিপ্রেক্ষিতে তখন গেজেটের বাইরেই মাননীয় মন্ত্রী মহোদয় তখন বসে মালিক এবং শ্রমিকদের সাথে বসে আলোচনার ভিত্তিতে টোটাল গ্রোস স্যালারির উপর 20% বৃদ্ধি করা হয়েছে, যেটা মানে কোনো আইনে নাই যে গ্রোস স্যালারির উপরে কখনো আপনার মানে পার্সেন্টেজ হিসেবে স্যালারি বেসিকের উপরে বৃদ্ধি হয়। কিন্তু সেদিন আলোচনার পরিপ্রেক্ষিতে যাই হোক সকলের সমঝোতায় আমাদের কার্যক্রম নেতৃবৃন্দ এবং মন্ত্রী মহোদয় এবং শ্রমিক মহোদয়ের নেতৃবৃন্দ সকলের সমঝোতায় গ্রোসের উপর 20% বাড়ানো হয়। এটা 2013 সালে। আনফর্চুনেটলি এই 13 সালের বর্ধিত বেতনটা গেজেট আকারে প্রকাশ পায়নি। তো ওই 13 সালে যদি গেজেট আকারে প্রকাশ পেত তাহলে আবার 18তে বেতন বাড়ার একটা স্বাভাবিক থাকতো, কিন্তু শ্রমিকরা ধরে নিয়েছে ওই যে 2010 আন্দোলন না করলে কাজ হয় না। হ্যাঁ, শ্রমিকরা ধরে নিয়েছে আন্দোলন করতে হবে এবং আন্দোলন করে এটা বাড়াতে হবে। কেন এই আন্দোলন আসলে বারবার করতে হবে? আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে এই আন্দোলন হয়, তার প্রেক্ষিতে ধর্মঘট যান,
এবং এরপরে আলোচনার ভিত্তিতে হয়। কিন্তু আমরা জানতে চাই আসলে একটা স্থায়ী সমাধান হতে পারে কিনা, এই দরকার নেই আন্দোলনের। এক্স্যাক্টলি জনাব রাশেদ, দেখেন আমরা তো আমার জাহাজ মালিক আমরা তো কখনো আন্দোলনে যাই না, আর আমরা স্ট্রাইক কেউ করতে চাই পারি না, না, আমরা কেউ করতে আমরা কেউ কারণ চাই না। এটা দেশের ক্ষতি, আমাদের নিজেরও ক্ষতি, সবারই ক্ষতি। আমরা জানি শ্রমিকরা কেন করে তাদের ওই যে কোনো আদায় করতে হলে আন্দোলন ছাড়া বলে বিজ্ঞাপন নেই, সেটাই তারা ধরে। জনাব রাশেদ, আমাদের সময় হচ্ছে একটা বিরতি যাবার। ফিরে এসে আমরা এই জায়গা থেকে শুনবো কেন এই আন্দোলনের প্রয়োজন। আপনাকে ধন্যবাদ, আমরা ফিরে আসছি একটু পরে। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতশিরা। আজ আমরা আলোচনা করছি পণ্যবাহী জাহাজ চলাচল নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ কার্গো জাহাজ মালিক সমিতির আইন বিষয়ক সম্পাদক রাকিবুল আলম এবং বাংলাদেশ কার্গো জাহাজ মালিক সমিতির সাধারণ সদস্য এটিএম রাশেদ। জনাব রাশেদ এবং জনাব আলম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব রাশেদ, বিরতিতে যাওয়ার আগে আপনার সাথে কথা বলছিলেন, আপনি বলছিলেন যে কেন এই ধর্মঘটের প্রয়োজন হয় বারবার, কেন স্বাভাবিক নিয়মেই যদি 5 বছর পর পর বেতন বৃদ্ধি হওয়ার কথা শ্রমিকদের, সেটা হয় না কেন, বাধাটা কোথায়, বা আমরা এখন যা হয়েছে অতীতে ভবিষ্যতে আমরা কি করতে পারি? বাধা যে কোথায় সেটা তো আসলে তো আমরা তো এই জিনিসটা আমরা নিজেরাও জিনিসটা বুঝতে পারছি না কেন বাধা। আমরা যেহেতু 2013 সালে একবার মানে টোটাল গ্রসের উপরে আমরা 20% বেতন আমাদের বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের সাথে মৌখিকভাবে বলা হয়েছে যে তোমরা সেটা বাড়ানো হচ্ছে কিন্তু আন্দোলনের পরে। হ্যাঁ, আন্দোলনে যাওয়ার আগে না, কিন্তু 2010-এ কিন্তু একবার বেতন করা হয়েছে, এবং সেটা বলেছে 2014 পর্যন্ত জিনিসটা থাকবে, থাকার কথা ছিল 14 আগে জিনিসটা 13তেই সেটা আপনার গ্রসের উপরে জিনিসটা 20%। সাধারণত সব জায়গায় কিন্তু বেসিকের উপর বাড়ে, কিন্তু আমরা গ্রসের উপরে 20% আমরা দিয়ে আসছি। কিন্তু আপনারা দিলেন তো? হ্যাঁ, আমরা দিছি, সেটা ধরেন নানা একটা সমঝোতার ভিত্তিতে উভয় পক্ষে মালিক শ্রমিক এবং আমাদের সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে আমরা দিছি। সে অনুযায়ী আমরা কিছু দাবি দেওয়া ছিল আমাদের, তখন কিছু সরকারের কাছে আমাদের কিছু দাবি দেওয়া ছিল। এই যে বারবার আন্দোলন হয়, তার মানে কি শ্রমিকদের সাথে মালিকদের সেই বোঝাপড়াটা নেই? অবশ্যই আছে। তাহলে কেন বারবার আন্দোলন যাচ্ছেন, আপনি আন্দোলন করছেন? এটা তো আসলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। পরিবেশ ভালো থাকলে মালিকেরও লাভ, শ্রমিকেরও লাভ। এটা কেন হয় আসলে? অ্যাকচুয়ালি এখানে আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আমাদের দেশের কালচারটা এমন হয়ে গেছে, কিছু শ্রমিক নেতৃবৃন্দ উনাদের ধারণা হয়ে গেছে যে কোনো কিছু চাইতে হইলেই আন্দোলন করতে হবে, এই ধরনের একটা টেন্ডেন্সি হয়ে গেছে। আর আমি বলবো যে আমাদের সরকার ব্যবস্থাপনায়ও এই ধরনের একটা পরিবর্তন বা শক্ত আইন আনা উচিত, যেটা সরকারের নিয়ম করে দিয়েছে এর আইনের বাইরে গিয়ে কোনো কিছু করাটা অযৌক্তিক। যেমন আমাদের স্যালারি যেটা বর্ধিত করতে হবে, সেটা নিয়ে আমরা গত 2-3 মাস আগে একবার মাননীয় মন্ত্রী মহোদয়ের ওখানে মিটিং বসেছি এবং আলোচনা করেছি, উনি শ্রম মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। আমাদের মধ্যে কিন্তু ডায়লগ চলছিল যে কিভাবে বর্ধিত করা যায়। শ্রম মন্ত্রণালয় থেকে যদি আমাদের একটা দিক নির্দেশনা দিয়ে দিতেন তাহলে আমরা ওভাবে আগাতাম, কিন্তু এই ডায়লগের মাঝখানেই হুট করে শ্রমিক নেতৃবৃন্দ আন্দোলনের ঘোষণা করে দিলেন। এবং এর আগে যখন 2013-তে তারা ঠিক এইভাবে আন্দোলন করে সাকসেস হয়েছে, তারা চিন্তা করলো যে 16-তে সাকসেস হচ্ছি। এবং আমার মনে হচ্ছে এই প্রক্রিয়াতে যদি সরকার কোনো ব্যবস্থা না নেন, তাহলে ভবিষ্যতে যে কোনো আন্দোলনে এইভাবে স্ট্রাইক করে দিয়ে তার দাবি আদায় করবে। একটা জিনিস বোঝা উচিত যে দাবি আদায়টা হচ্ছে মুখ্য না। একটা দাবি আদায় করতে গিয়ে যে দেশের এই মানে বাংলাদেশ এখন উন্নতির পথে চলে যাচ্ছে, এই জায়গায় যে কত বড় বাধা, সেই বাধাটা কিন্তু। ধন্যবাদ জনাব রাশেদ, আপনাকে জানতে চাচ্ছি যে এই যে বেতন বাড়বে শ্রমিকদের, এর ফলে আপনার খরচ বেড়ে যাচ্ছে, এই খরচ কিভাবে পুষিয়ে নেবেন? পণ্য পরিবহনে ভাড়া কি বাড়িয়ে দেবেন? আসলে তো ভাড়ার ব্যাপারে তো আমি তো এককভাবে কোনো কিছু বলতে পারি না। ভাড়ার ব্যাপারে এখন পর্যন্ত আমাদের কোনো জিনিস না। আমরা সাধারণত যে আগে ধরেন আজকে তেলের দাম কিন্তু পরপর 2013 সাল থেকে কিন্তু এখন কমছে, নামে মাত্র তেলের দাম কমে, এটা 3 টাকা। ধরেন কমেছে তো, বাড়েনি তো? না, বাড়েনি, কিন্তু ধরেন 2013 থেকে যদি আসেন, এই 3 বছরের মধ্যে কিন্তু তেলের দাম অনেক বেড়ে গেছিল। বেড়ে যাওয়ার ফলে কিন্তু আমরা কিন্তু ভাড়া কিন্তু বাড়াতে পারিনি। আচ্ছা, ভাড়া কিন্তু আমাদের পণ্যের জাহাজে কিন্তু ভাড়া কিন্তু বাড়ানি, কিন্তু আমরা কিন্তু সেটা দিয়ে। ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। জনাব আলম, আপনাকে জানতে চাচ্ছি, আপনি বলছিলেন বেতন কাঠামোর কথা বলছিলেন, বেতন কাঠামোর বর্তমান কি অবস্থা? এখন আমি যদি বলি মন্ত্রী ঘোষণার পরে কি অবস্থা, আগে কি ছিল, কেমন কাঠামোটা কেমন? এবং আপনি বলছেন আরেকটা জিনিস বলছেন, আপনি বলছেন বেসিকের উপর হওয়া উচিত না, গ্রসের উপর হওয়া উচিত না, বেসিকের উপর হওয়া উচিত। আদৌ কি এই ধরনের আমাদের যেসব শ্রমিকরা বেতন পায়, এগুলো কি গ্রস,
তারপরে বেসিক কাঠামো আছে। হ্যাঁ, অবশ্যই শ্রম মন্ত্রণালয় থেকে একদম তাদের মানে বেসিক বেতন কত, তারপরে সেটার উপর বাড়ি ভাড়া কত, আপনার চিকিৎসা ভাতা কত, মানে সরকারের যে আইন সম্পূর্ণ আইন করে দেওয়া আছে এবং এইভাবেই তারা নিয়ে আসছিলেন। অ্যাকচুয়ালি এখন মনে করেন যে আমাদের যে বেতনটা আমরা বর্তমানে দিচ্ছিলাম সেটা হচ্ছে যে আজকে যেই শ্রমিকটা জাহাজে উঠবেন একদম নতুন, মানে সে কোনো কিছুই জানে না, সেই যে আজকে ধরেন উঠলো, আজকে তাকে ফার্স্ট বেতন দিতে হবে আমাদের ৩,৮১৩ টাকা। এটা হচ্ছে শ্রম মন্ত্রণালয় থেকে নির্ধারিত গ্রস। হ্যাঁ গ্রস। হ্যাঁ, গ্রোস ৩,৮১৩ টাকা ছিল আজকে যে উঠবে। তো সেইটাকে মাননীয় মন্ত্রী মহোদয় এসে এটা ওনাকে সর্বনিম্ন বেতন উনি ৯,০০০ টাকা দিয়েছেন। তা ৯,০০০ টাকা যদি করা হয় তো ৩,৮০০ টাকার থেকে ৯,০০০ টাকা গেলে এটা প্রায় ১৩৫% গ্রোসের উপরে বেড়ে যাচ্ছে, 135%। তো একটা ছোট জাহাজে এটা হচ্ছে আমি বলছি মানে আমাদের কার্গোসের যেটা মেজর জাহাজ, মানে 70% জাহাজ হচ্ছে ছোট জাহাজ, যেগুলা ইনল্যান্ডের ছোট ছোট জায়গায় বাগাবাড়ি, নগরবাড়ি ওই সমস্ত এলাকায় চলাচল করে। তো এই জাহাজগুলো যদি মনে করেন মান্থলি একটা জাহাজ মালিক সারা মাস জাহাজ চালিয়ে স্টাফ স্যালারি দিয়ে তেল মোবিল ডিপ্রিসিয়েশন দিয়ে দেওয়ার পর 40 থেকে 50,000 টাকা তারা মান্থলি তাদের প্রফিট থাকে, এর বেশি না কোনো অবস্থাতেই না। তো এখন যদি যে বেতন কাঠামো মাননীয় মন্ত্রী মহোদয় ৩,০০০ টাকার স্থলে যদি ৯,০০০ টাকা ডিক্লেয়ার করে, তাহলে টোটাল জাহাজে আমরা একটা মাননীয় মন্ত্রী বললেন না, এটা আসলে শ্রম মন্ত্রণালয়ে বসে সকল সেক্টর মিলে সিদ্ধান্ত হবে, মনে মনে এটা প্রাথমিক ঘোষণা দিয়েছেন। জি 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 জি। তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে আপনার 44,160 টাকা আমরা একটা জাহাজে বেতন দিতাম, আচ্ছা এখন সেটা বেড়ে গিয়ে দাঁড়াবে ১,০৪,৭২১। ধন্যবাদ। আসলে এই মুহূর্তে আপনাদের যারা জাহাজ মালিক সমিতি বা জাহাজ চলাচল করার ক্ষেত্রে কি ধরনের পলিসিগত সমস্যা বোধ করছেন বা আপনারা? পলিসি আসলে রাকিব ভাই যেটা বলছে সেই জাহাজের ব্যাপারে যদি একটা ব্রেকডাউন আপনাকে দিই, যে এই ছোট জাহাজগুলো যেগুলো 400 থেকে 800 বা 1,000 টন পর্যন্ত, 400 থেকে 1,000 টন পর্যন্ত, এগুলোর সাথে আমাদের ইনল্যান্ডে সবসময় চলাচল করে বেশি, যেমন নগরবাড়ি, বাগাবাড়ি, সিলেট রুটে, এগুলি নোয়াপাড়া, এগুলিতে চলাচল করে। এই জাহাজগুলো যদি বর্তমান যে কাঠামো যেটা বলা হয়েছে এতে যদি আমরা ধরি, তাহলে একটা জাহাজ থেকে মান্থলি প্রায় 1 লক্ষ টাকা করে লস, তাহলে তো ব্যবসায় বন্ধ হয়ে যাবে। তাহলে ব্যবসা বন্ধ। আমি যদি না চলতে পারি, আমি যদি না চলতে পারি, আমি কিভাবে আমি শ্রমিককে দেবো, শ্রমিকদের কিভাবে দিব? জনাব আলম, আজকে শেষ করতে হচ্ছে আমাদেরকে, জনাব রাশেদ আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে কথা বলবো। আমরা আশা করবো যে নৌ পরিবহনের ক্ষেত্রে যে এক ধরনের অরাজকতা অবস্থা ছিল সেটা আর থাকবে না এবং ভবিষ্যতের জন্য একটি সুন্দর অবস্থা তৈরি হয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।